দারোয়ানকে মেরে সবাই বাসার সামনে যেয়ে কলিং বেল চাপতেই 35-এর ঊর্ধ্বে একটা মহিলা এসে দরজা খুলে দিল, যার পুরো শরীরে লেপ্টে আছে আভিজাত্যের ছোঁয়া। মিসেস জেরিনা দরজা খুলে দরজায় বাইরে তাজদের দেখে একটু চমকালেও তবে সেটা বুঝতে না দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাকে চাই? তখনই সৌরভ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, নাসির খান বাসায় আছেন? সৌরভ চৌধুরীর কথায় মিসেস জেরিন সবার দিকে চোখ বুলিয়ে সন্দিহান কণ্ঠে বলে উঠল, আছে। বাট কি? আর কিছু বলতে পারল না। তার আগেই মিসেস জেরিনকে অবজ্ঞা করে সবাই হনহনিয়ে বাসার ভিতরে ঢুকতেই পিছন থেকে মিসেস জেরিন চেঁচিয়ে বলে উঠল, আরে আরে কি সমস্যা? আপনারা কিছু না বলে এভাবে বাসায় ঢুকছেন কেন? এদিকে নিচে চেঁচামেচির শব্দ শুনে নাসির খান রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই কিছু বুঝে ওঠার আগেই এক আগন্তুক ঝড়ের বেগে ছুটে এসে নাসির খানের বুক বরাবর সজোরে লাথি মারল। ফলে নিহান খান ছিটকে সিঁড়ি থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। আকস্মিক আক্রমণে নাসির খানের নাকে আঘাত লেগে গলগলিয়ে নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো। তিনি উঠে বসার আগেই সেই আগন্তুকটি সিঁড়ি থেকে নেমে তার গলার কলার টেনে উঠিয়ে এলোপাতাড়ি শরীরে বিভিন্ন স্থানে মারতে লাগলো। বাসার ভিতরে এমন হই হুল্লোড়ে আওয়াজ পেয়ে গার্ডরা ছুটে আসতেই সবার মাঝে তুমুল লড়াই বেজে গেল। হঠাৎ করে বাসায় এমন পরিস্থিতিতে একজন গার্ড ডক্টর নাহির খানকে ফোন করে বিষয়টা জানাতেই কিছুক্ষণের ভেতরে ডক্টর নাহির খান এসে ড্রয়িং রুমে উপস্থিত হলেন। ড্রয়িং রুমে এসে তিনি দেখতে পেলেন যত কাঁচের জিনিসপত্র আছে সব ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। তার সাথে গার্ডরা সব ডাল হয়ে ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় পড়ে আছে। সবার মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাহির খান, যার চারপাশে ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে তাজরা। নিজের ভাইকে এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ডক্টর নাহিদ খান ছুটে এসে সেখানে হুঙ্কার দিয়ে তাজের উদ্দেশ্যে বলে উঠলেন, তাজ, গুন্ডামির একটা সীমা থাকে, যেটা তুমি এবার অতিক্রম করে ফেলেছ। কোন সাহসে আমার বাসায় এসে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছ তুমি? হসপিটালে সিনিয়র ডক্টর হিসেবে ডক্টর নাহিদ খানকে যথেষ্ট সম্মান করেন তাজ, কিন্তু আজ সেই সম্মানটা হাওয়ার সাথে মিলিয়ে গিয়ে তাজও হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোর ভাই এখনো শ্বাস নিতে পারছে, এটা ওর সাত কপালের ভাগ্য। ওর কলিজা টেনে ছিঁড়ে যে ফেলেনি, সেটার জন্য শুক্রিয়া আদায় কর আমায়। তাজের এমন দ্বৈতকারীতে ডক্টর নাহিদ খান চমকে উঠে বলে উঠল, হাউ ডু ইউর বিহেভ? আমি তোমার সিনিয়র, এভাবে তুমি আমায় দ্বৈতকারী করছো কেন? প্রতি উত্তরে তাজও হুঙ্কার ছেড়ে বলে উঠল আবার, রাখ তুই তোর সিনিয়র, এখনো সময় আছে, তোর ভাইকে শুধরে নিতে বল, আর না হলে এই নিঃশ্বাস নেওয়াটাও সুযোগ পাবে না ও। তাজে এরকম বিহেভিয়ারে নাহির খান গম্ভীর গলায় বলে উঠলেন, তাজ, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। কি করেছে আমার ভাই? প্রতি উত্তরে তাজও গম্ভীর গলায় বলে উঠল, সেটা তোর ভাইয়ের কাছ থেকে জেনে নে। কথাটা বলে তাজ নাসির খানের দিকে ঝুঁকে বলে উঠল, আজ ভিক্ষা দিয়ে গেলাম তোর জীবন, বাট নেক্সট টাইম সেটারও সুযোগ পাবে না। কথাটা রাগী গলায় বলে সবাইকে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। যার সময় সৌরভ চৌধুরী চোখে পড়ল ড্রয়িং রুমে এক কোনায় দাঁড়িয়ে মিসেস জেরিন তাদের দিকে গম্ভীর নেত্রে তাকিয়ে আছে। ভদ্র মহিলাকে খানিকটা রহস্যময়ী ঠেকল সৌরভ চৌধুরীর কাছে, কারণ যতক্ষণ তারা এখানে মারপিট ভাঙচুর করছিল ভদ্র মহিলাটি কোনো রকম শব্দ করেনি, শুধু গভীরভাবে তাকিয়েছিল তাদের পানে। ভদ্রমহিলা পরনে প্রসাধনীর ছায়া থাকলেও মুখে যেন লেপ্টে আছে এক অসমান অসহায়ত্ব, কিন্তু সেই অসহায়ত্ব অতি সন্তর্পণে লুকিয়ে রেখেছে নিজের গভীর মুখোশী আড়ালে। নাসির খানকে মেরে হুমকি দিয়ে তাজরা হনহনিয়ে বের হয়ে সবাই আবার আগের মতো গাড়িতে উঠতেই তাজ গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই একটা রিক্সার সাথে লেগে যায় গাড়ির সাথে। এরকম গাড়ির সাথে ধাক্কা খাওয়ায় এমন কাজের সাথে সাথে তাজের মেজাজটা চটে গেল মুহূর্তেই। সাথে সাথে তাজ গাড়ির ব্রেক কষে চোখ মুখ শক্ত করে গাড়ি থেকে নামতেই রিক্সাওয়ালাটা দৌড়ে এসে তাজের পায়ের কাছে বসে পড়ল আর সাথে আহাজারি করে বলতে লাগলো, ভাই, ভাই, আমার ভুল হয়ে গেছে, ভাই আমারে ক্ষমা করিয়ে দেন, আমার একমাত্র সম্বল এই রিক্সাটা, ভাইয়া দিয়েন না, দরকার হইলে আমাকে মারেন। এমন আরো কত আহাজারি করতে লাগলো লোকটার এমন আহাজারিতে তাদের মন গড়ল না।
এমনকি মাথা গরম, তার উপরে আবার রিস্কাওয়ালার কাছে তাদের মন চাইছে সবকিছুই ভস্ম করে দিতে। তাজ রাগে হুঙ্কার ছেড়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ল ফরিদ তার কথাগুলো। সেই শান্ত স্বরে কথাটা, জীবনটাকে হিংস্র পশুর ন্যায় করে শিমুল তুলোর ন্যায় কোমল করে দেখুন। অসহায় মানুষদের এভাবে অসহায় না করে দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াতে শিখুন। যারা আপনার ভয়ে কুটিয়ে থাকে, প্রতিটি মানুষ এখন আপনাকে মনে মনে অভিশাপ দিচ্ছে। তখন দেখবেন আপনাকে ভয় পাওয়া মানুষগুলোই আপনাকে ভয় পেলেও মন খুলে তারা দোয়া করবে। সেটাতেই জীবনের সার্থক। অসহায় মানুষদের পেটে পাড়া না দিয়ে, তাদের খাবার কেড়ে না নিয়ে তাদের খাবার দিতে শিখুন। এটাই সত্যিকারী মানুষের পরিচয়। পরিষ্কার কথাগুলো স্মরণ হতেই তাজ কিছুটা নরম হয়ে আসলো। রিস্কাওয়ালাকে ওঠ বলতে গিয়েও ফরিস্তার কথা স্মরণ হতে নীরের স্বরে আবার বলে উঠল, আপনি ওঠেন। তাদের আপনি সম্বোধনে সৌরভ চৌধুরী সহ গাড়িতে উপস্থিত থাকা সবার চোখগুলো বড় বড় হয়ে গেল। রিস্কাওয়ালা উঠতে তাজ রিস্কাওয়ালার কাঁধে মৃদু চাপড় দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখনই মাত্রই অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এখন থেকে সাবধানে রিস্কা চালাবেন। এই বলে রিস্কাওয়ালাকে চলে যেতে বলল। সাথে সাথে লোকটার মুখে ফুটে উঠল খুশির ঝলক। তা দেখে থমকালো তাজ। লোকটার মুখের খুশির ঝিলিক দেখে এই প্রথম তাদের মনের ভেতর কিছু একটা অনুভব করলো। তাহলে কি এই অনুভূতিটাই জীবনে আসল শান্তি? কাউকে উপকার করার শান্তি? রিস্কাওয়ালাটা যেতেই তাজ ঘুরে গাড়িতে উঠতেই সবার চোখ গোল গোল করে তাজের দিকে তাকাতেই তাজ তাদের সন্ধিহান স্বরে বলে উঠল, হোয়াট? কি হয়েছে? এভাবে কি দেখছিস? তাজের প্রশ্নে সবাই একসাথে মাথা দুপাশে নাড়িয়ে বোঝালো যে কিছু না। কিন্তু সবার মনে মনে অবাকের শীর্ষে পৌঁছে গেল তাজের এই পরিবর্তন। সৌরভ চৌধুরী তো অবিশ্বাস্য চোখে তাজের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, হুট করে তার ভাতিজার এত পরিবর্তন হলো কিভাবে? তাদের প্রত্যেকের ভাবনার মাঝে তাজ সবাইকে ক্লাবের কাছে ছেড়ে দিয়ে সৌরভ চৌধুরীকে নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় পৌঁছেই সবাই ড্রয়িং রুমে পা দিতেই দীপা চৌধুরী চোখ মুখ লাল করে ঠাস করে তাজের গালে চড় বসিয়ে দিল। হঠাৎ আকস্মিক থাপড়ে ভ্যাবাচেকা খেয়ে গেল তাজ। দূর থেকে তাহমিনা বেগম ছুটে আসতে আসতে তখন বলে উঠল, কি করছেন কি? এত বড় ছেলের গায়ে হাত তুলছেন কেন? তাহমিনা বেগমকে থামিয়ে দিয়ে তখন দীপা চৌধুরী হুঙ্কার ছেড়ে বলে উঠল, যেখানে আছো সেখানেই থেমে যাও। এই বলেই দীপা চৌধুরী তাজের গলার টেনে ধরে রাগে হিঁচড়ে দিয়ে বলে উঠল, তোমার সাহস হলো কি করে ডক্টর নাহিদ খানের বাসায় যেয়ে গুন্ডামি করার? কোন সাহসে তার ভাইকে মেরেছ? আর কত ছোট করবে আমাকে মানুষের কাছে, যেতে কিনা ডক্টর নাহিদ খানের সাথেও বেয়াদবি করেছো তুমি? আমার তিলে তিলে কষ্টের গড়া মান সম্মান প্রতিনিয়ত এভাবে ধুলোয় মিশিয়ে না দিয়ে বরং তুমি আমাকেই মেরে ফেলো। বুঝতে পেরেছো? আমার এই তিলে তিলে গড়ার সম্মান এভাবে চোখের সামনে ধুলোয় মিশিয়ে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো আমার। দীপা চৌধুরী বলার শেষ উক্তিটি কর্ণকুহরে পৌঁছাতে তাজ ধেয়ে আসা গলায় বলে উঠল এবার, বাবা। দীপা চৌধুরী তখন রাগী স্বরে আবার বলে উঠল, কে তোমার বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা না। আজকের পর থেকে তোমার বাবা মরে গেছে। তখন সৌরভ চৌধুরী অস্থির স্বরে বলে উঠল তার ভাইকে, ভাই এসব তুমি কি বলছো? এক বাক্যে কথা শুনে তুমি তাজের সাথে এমন বিহেভিয়ার করতে পারো না। সৌরভ চৌধুরীর কথায় দীপা চৌধুরীর আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তাজকে ছেড়ে ধেয়ে আসলো সৌরভ চৌধুরীর কাছে। তারপর কলার টেনে ধরে বলে উঠল, তোর এই মুখ দিয়ে দ্বিতীয়বার আমাকে ভাই বলে ডাকবি না। নিজের জীবন তো তুই নষ্ট করেছিস, সেই সাথে আমার ছেলের জীবন নষ্ট করেছিস। সব কিছু তোর জন্য হয়েছে, শুধুমাত্র তোর জন্য। সৌরভ চৌধুরী এতদিন সবকিছু মুখ বুজে সহ্য করলেও আজ যেন সহ্যের সীমা পার হয়ে গেল তার। সৌরভ চৌধুরী এক ঝটকায় কলার থেকে দীপা চৌধুরী হাতটা সরিয়ে চিৎকার দিয়ে বলে উঠল তাকে, হ্যাঁ আমার জন্য সব হয়েছে তো? তাহলে যা করার করো আমার সাথে। তাদের উপরে কেন তুমি আর জেদ খাটাচ্ছ? ডক্টর নাহিদ খানের ভাইকে মারার জন্য নিজের ছেলের কাছে নিজেকে মৃত বলতে তোমার বুক কাঁপলো না? ওই নাহিদ খানের ভাই কে করেছে সেটা খোঁজ নিয়েছো একবার? আজ সঠিক সময়ে তার সব কিছু সামলে না নিলে এতক্ষণ ছেলের লাশ এসে পৌঁছাতো তোমার পায়ের কাছে, সেটা দেখতে খুব ভালো লাগতো তোমার। সৌরভ চৌধুরী শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই থমকে গেল দীপা চৌধুরী।
তিনি চমকে ছেলের দিকে তাকালেই চোখে পড়ল ছেলে তার দিকে নীরবে চেয়ে। সেটা দেখার সাথে সাথে তিফাত চৌধুরী বুকটা ধক করে উঠল। পরক্ষণে ছেলের হাতে ব্যান্ডেজ চোখে পড়তেই আচমকা বুকের ভিতর কামড় মেরে উঠল। তিফাত চৌধুরী নিজেকে সামলে প্রশমিত চোখে সৌরভ চৌধুরীর দিকে তাকালে সৌরভ চৌধুরী এবার তাচ্ছিল্য হেসে বলে উঠল, তা তোমার ভালো লাগছে ছেলের হাতে ব্যান্ডেজ দেখে? আর যেই ছুরির আঘাত ছেলের হাতে দেখেছ, সেই ছুরির আঘাত তোমার ছেলের পেটে পেতে। ভাগ্য সহায় ছিল দেখে ছুরিটা পেটে না লেগে হাতে লেগেছে। আর এই কাজ করেছে তোমার ওই সম্মানীয় ডক্টর নাহিদ খানের ভাই নাসির খান, যে তোমার ছেলের লাশ তোমার পায়ের কাছে ফেলতে চেয়েছে। তাকে মারার জন্য তুমি তোমার ছেলেকে আজ এত বড় কথা বললে। যেই ছেলে তোমাকে ভালোবেসে তোমার ইচ্ছে পূরণের জন্য রাজনীতির প্রতি ঝুঁকে স্বপ্নটা ছেড়ে দিয়ে এখনো ডাক্তারি পেশা ধরে রেখেছে, সেটা তোমার চোখে পড়ছে না? তোমার চোখ তো শুধু আটকে আছে ছেলে কেন ক্ষমতা দাপট দেখিয়ে মারামারি করবে। কখনো দেখেছো ছেলে কাদের মেরেছে? কোনো সাধারণ মানুষকে মেরেছে নাকি শত্রুর মোকাবিলা করার জন্য লড়েছে? যাদের হাতে একবার ক্ষমতা দাপট আসে তারা তোমার মতো সাধারণ জীবনযাপন করতে পারবে না। তাদের বাঁচতে হলে লড়াই করেই বাঁচতে হবে। এখন বলো, ছেলের লাশ নিয়ে দুই চোখে দেখতে চাও নাকি আজই সব ছেড়ে দেবে? আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে সব কিছু থেকে সরিয়ে নিয়ে আসবো। কথাগুলো বলে সৌরভ চৌধুরী একটু দম নিল, তারপর আবার বলতে শুরু করলো গম্ভীর গলায়, রাজনীতি নিয়ে তোমার সবসময় সমস্যা, কারণ রাজনীতি করলে সাধারণ জীবনযাপন করা যায় না। চারিদিকে শত্রু উৎপেতে থাকে মারার জন্য। তুমি এমন রিস্কে লাইফ লিড করতে চাও না, তাই তুমি রাজনীতি হেড করো। কিন্তু তোমার কি মনে হয় শুধু রাজনীতির মাঝে শত্রুতা তৈরি হয়? তুমি কি জানো তোমার এই সম্মানীয় পেশা, এই বিশাল অট্টালিকার জন্য প্রতিনিয়ত তোমার থেকে সব কেড়ে নেওয়ার জন্য কত শত্রু উৎপেতে থাকে? তোমার ওই হসপিটালে শেয়ার কেড়ে নেওয়ার জন্য কত শত মানুষ দিনের পর দিন ছক কষে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কেউ সফল হয়নি, কারণ তোমার অবর্তমানে আমরা সবাইকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার সকল সমস্যা তাজ আর আমার পেশা নিয়ে। ধরে নাও আজ আমরা তোমার সমস্যার পেশাগুলো আমরা ছেড়ে দিয়ে দুজনে দুদিকে চলে গেলাম, তাহলে তো আমাদের কোনো শত্রুই তোমার পরিবারের উপর কোনো অ্যাটাক করবে না। তখন তুমি বাসার সব সেফটি বন্ধ করে দেবে, তারপর একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। তখন তোমার পিছে থাকা আসল শত্রুদের মুখ দেখতে পারবে। শত্রুতা শুধু রাজনীতিতেই গড়ে ওঠে না, তোমার মতো যাদের এই অট্টালিকা আছে তাদেরও প্রতি পদে পদে শত্রু ঘুরে বেড়ায়। রাজনীতি খারাপ না, কিন্তু রাজনীতি অপব্যবহার খারাপ। কখনো নিজে দুই চোখ খুলে একবার দেখেছো এই রাজনীতি নিয়ে আমরা কখনো অপব্যবহার করেছি নাকি? না এই ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছি, সেটা দেখেছো কখনো? সৌরভ চৌধুরী প্রতিটি কথাগুলো তীরের মতো বিঁধল যে তিফাত চৌধুরী বুকের পাঁজরে। যেই আদুরে ছোট ভাইয়ের সাথে রাগে অভিমানে কতগুলো বছর ঠিক করে কথা বলা হয়নি, আর সেই ভাইয়ের প্রতিটি কথায় গভীরভাবে দাগ কাটল তার মনে। হঠাৎ করে বুকের ভিতর চিনচিন করে উঠল ব্যথায়। তিফাত চৌধুরী ব্যথার্ত চোখে চাইলেন ভাইয়ের দিকে। চোখ তুলে তাকালেই চোখের সামনে ভেসে উঠল ভাইয়ের সাথে লুকিয়ে রাখা এত বছরে কাতরানো অনুভূতি। তা দেখে তিফাত চৌধুরী বুকে ব্যথা ক্রমশ বাড়তে লাগলো। তিনি এবার সৌরভ চৌধুরীর থেকে চোখ সরিয়ে ফের চাইলেন ছেলের পানে। তাকাতেই চোখে পড়ল ছেলে ঠিক একইভাবে এখনো তার দিকে চেয়ে আছেন। ছেলের এই নিষ্পলক চাহনিতে তার যেন অভিযোগ করছে, বাবা তুমি খুব খারাপ, খুব খারাপ বাবা। সারা জীবন নিজের স্বার্থ দেখে গেলে, দেখনি ছেলের ইচ্ছে স্বাধীনতা। কথাগুলো ভাবতেই তিফাত চৌধুরী চোখ জোড়া ঝাপসা হয়ে উঠতে চাইল। তিনি ওখানে আর দাঁড়িয়ে না থেকে নীরবে সিঁড়ি ভেঙে উপরে উঠে যেতে লাগলো। পা জোড়া ক্রমশ অবশ হয়ে আসছে, তবুও তিনি থামলো না। বিড়বিড় করে শুধু বলে উঠল, আমি একজন খারাপ বাবা, একজন খারাপ ভাই। আমি স্বার্থপর, কারণ আমি নিজের কলিজাদের হারিয়ে ফেলার ভয় পেয়ে এদের ইচ্ছে স্বাধীনতা কেড়ে নিয়ে নিজের মতো করে করে তুলতে চেয়েছি। এতক্ষণে পুরো ঘটনা নীরবে অবলোকন করছিল চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য। সেই সাথে আজ সবার চোখ জোড়া যেন বাঁধ ভেঙে ফেলল। ভেজে উঠল সবার চোখ। তাহমিনা বেগম হেঁচকি তুলে কান্না করে ছেলের দিকে এগিয়ে যেতে নিলে তাজ হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে উঠল, আমি ঠিক আছি মা, আমাকে একটু একা থাকতে দাও।
কথাটা বলে তাজ ধীর পায়ে উপরে উঠে চলে গেল। তাজের পিছু পিছু সৌরভ চৌধুরীও নীরবে উপরে চলে গেল।